সকাল ৭টা। ঢাকার আকাশে রোদের আভা এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। কারওয়ান বাজারের পুরনো রেললাইন ধরে হাঁটছে এক মানুষ, হাতে ধাতব এক ব্যাগ, তাতে পেঁচানো খবরের কাগজ আর টুকরো কাচ। তার নাম হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের সাবেক টিকিট কালেক্টর। মুখে তার শান্ত হাসি, কিন্তু চোখে একরাশ অভিমান। থেমে থেমে বললেন, আমি ২৫ বছর কাজ করলাম এই রেলে। আমাদের বলতো এই রেলটাই দেশের বোঝা, কিন্তু আজ শুনি এই রেল নাকি এখন লাভ করছে। মনে হয় দেশটা আবার শ্বাস নিতে শিখছে। দূরে হুইসেল বাজে। একটি আধুনিক ইঞ্জিন ধোঁয়া ছড়িয়ে এগিয়ে আসে। রেলের শরীরে আঁকা লাল সবুজ পতাকা সূর্যের আলোয় জ্বলজ্বল করছে। এই দৃশ্যটি যেন বাংলাদেশের এক নতুন প্রতীক। একসময়ের লোকসানের প্রতীক আজ রাষ্ট্রের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠছে। বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নাম শুনলেই ভেসে উঠত একটাই শব্দ, লোকসান। রেল লোকসান, বিমান লোকসান, বন্দর লোকসান, এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইটও নাকি লোকসানে চলছে। এই শব্দটা এতবার বলা হয়েছে যে সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলেছিল বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র। এখানে কিছুই লাভজনক হতে পারে না, সবকিছুতেই ভর্তুকি লাগে, আর সেই টাকাও বিদেশ থেকে ধার নিতে হয়। কিন্তু কেউ জিজ্ঞেস করেনি এই লোকসান আসলে কার, প্রতিষ্ঠানের নাকি রাষ্ট্রের উপর ভর করে গড়ে ওঠা দুর্নীতিবাজদের। অর্থনীতিবিদ মাহবুবুর রহমান একবার বলেছিলেন, বাংলাদেশের লোকসানের মানে হচ্ছে সরকারি খাত থেকে টাকা বেসরকারি পকেটে স্থানান্তর। রেল, বন্দর, বিমান সবখানেই একই গল্প। প্রকল্পের বাজেট হতো ১০০ কোটি, কিন্তু কাজ হতো ৫০ কোটি টাকার। বাকি অংশ চলে যেত মন্ত্রী, সচিব, ঠিকাদারদের অদৃশ্য ভাগে। লোকসানের প্রতিবেদন তৈরি করা হতো হিসাব মেলাতে। এভাবেই বছরে বছরে জনগণের অর্থে সাজানো হতো লোকসানের কাহিনী। বহুদিন ধরে অভিযোগ ছিল বাংলাদেশের এই লোকসান শুধু দুর্নীতির কারণে নয়, বরং পরিকল্পিত রাষ্ট্রীয় সক্ষমতাকে দুর্বল করার ফল। বিগত সরকারের সময়ে ভারতের সঙ্গে একের পর এক অস্বচ্ছ চুক্তি হয়েছিল রেল, বন্দর, বিদ্যুৎ ও বিমান খাতে। ভারতীয় ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো এমনভাবে এই চুক্তিগুলো লিখেছিল যাতে বাংলাদেশের লাভের সুযোগই না থাকে। চট্টগ্রাম বন্দরে ভারতীয় ট্রানজিট সুবিধা, খুলনা মোংলা রেল সংযোগে ভারতীয় ঋণ, হজরত শাহজালাল বিমানবন্দরের সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ভারতীয় কোম্পানির হাতে। সবকিছু এক সূক্ষ্ম কূটনৈতিক ফাঁদে বাধা ছিল। দিল্লি চেয়েছিল বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে তাদের উপর নির্ভরশীল থাকে। যতক্ষণ বাংলাদেশ লোকসানী রাষ্ট্র বলে পরিচিত থাকবে, ততক্ষণ সে আত্মনির্ভর হতে পারবে না, এবং সেই লোকসানই হয়ে উঠেছিল ভারতের কূটনৈতিক হাতিয়ার। তারপর এলো এক নতুন সময়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন প্রশাসন ধীরে ধীরে শুরু করল গোপন এক অভিযান, দুর্নীতির শিকড় খোঁজার। বলা হয় প্রথম ৩ মাসে সরকারি ব্যয়ের ১৮% অদৃশ্য খাতে যেত, কিন্তু প্রশাসনিক পরিবর্তনের পর সেই অদৃশ্য খাত প্রায় শূন্যে নেমে আসে। রেলের ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম, বন্দরে অটোমেটেড কাস্টমস, বিমানে বিদেশি এজেন্ট বাদ দিয়ে নিজস্ব টিকিট ব্যবস্থাপনা, সব মিলিয়ে রাষ্ট্রীয় খাতগুলো এক নতুন গতিতে চলতে শুরু করে। ফলাফল, মাত্র ১ বছরে রেলওয়ে করেছে ১১৮ কোটি টাকা লাভ। বিমান বাংলাদেশ ৫৫ বছরের ইতিহাসের রেকর্ড ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা করেছে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট, যাকে নিয়ে উপহাস করা হতো, ৬ বছরের লোকসান শেষে লাভ করেছে ৩৮ কোটি টাকারও বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই লাভ এসেছে টিকিটের দাম কমিয়েই। অর্থাৎ জনগণ উপকৃত হয়েছে, রাষ্ট্রও আয় করেছে। যখন এই লাভের খবর প্রথম প্রকাশ পায়, দুর্নীতিবাজ সিন্ডিকেটদের মধ্যে শুরু হয় অস্থিরতা। যারা বছর বছর লোকসান রিপোর্ট বানিয়ে কোটি টাকা ভাগাভাগি করত, তারা এখন একে একে ধরা পড়ছে। রেলওয়ের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন ঘুষের অভিযোগে। বন্দরে ধরা পড়েছে গোপন ট্রানজিট কার্গো সিন্ডিকেট। বিমানে খুঁজে পাওয়া গেছে মিথ্যা মেইনটেন্যান্স বিল, যার মূল্য ছিল কয়েকশো কোটি টাকা। সরকারি তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। গত ১৫ বছরে শুধুমাত্র রেল খাতেই ৭,০০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে। এই অর্থের একাংশ ঢুকেছে বিদেশি ব্যাংকে, আর একাংশ দিয়ে গড়ে তোলা হয়েছে রাজনৈতিক ফান্ড। কিন্তু এবার খেলার নিয়ম বদলে গেছে। দুর্নীতি দমন কমিশন সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের তত্ত্বাবধানে এসেছে। কোনো কর্মকর্তাই এখন অজুহাত দেখাতে পারছে না। প্রতিটি চুক্তি, প্রতিটি টেন্ডার, প্রতিটি পেমেন্ট এখন ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায়। এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, এটা এক মানসিক বিপ্লবও। বছরের পর বছর মানুষ বিশ্বাস করত রাষ্ট্রীয় খাত মানে ক্ষতি। আজ তারা নিজের চোখে দেখছে সেই খাতগুলোই লাভের খনি। এমনকি গ্রামীণ পর্যায়েও প্রভাব পড়েছে। রেলের লাভের কারণে টিকিট ভর্তুকি কমেছে, বন্দর দক্ষ হওয়ায় আমদানি পণ্যের দাম কমেছে, বিমানের লাভের ফলে নতুন রুট চালু হয়েছে। অর্থনীতিবিদ ডক্টর সাদিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ প্রথমবারের মতো অনুভব করছে রাষ্ট্রের অর্থনীতি তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। আর স্যাটেলাইটের সাফল্যে যোগ হয়েছে নতুন মাত্রা। এখন বাংলাদেশ শুধু টেলিভিশন চ্যানেল নয়, বিদেশি দেশগুলোকে ব্যান্ডউইথ বিক্রি করছে। অর্থাৎ আমরা ব্যবহারকারী নই, আমরা সেবা রপ্তানিকারক রাষ্ট্র।
কিন্তু এই পরিবর্তনে সবাই খুশি নয়। দুর্নীতিতে অভ্যস্ত রাজনীতিবিদ, ঠিকাদার আর আমলারা এখন একজোট হয়ে এই প্রশাসনিক সাফল্যকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে। ভারতের কিছু সংবাদ মাধ্যমে শুরু হয়েছে প্রচার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হুমকির মুখে, কিন্তু বিশ্লেষকরা বলছেন আসলে ভয়টা দিল্লির নিজের। কারণ বাংলাদেশের স্বনির্ভর খাত মানে ভারতের বাজারে প্রতিদ্বন্দ্বী তৈরি হওয়া। এই শঙ্কাই এখন দিল্লির কূটনৈতিক ঘরে আলোচনার কেন্দ্র। একজন পশ্চিমবঙ্গীয় সাংবাদিক সম্প্রতি লিখেছেন, বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ভারতের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে নতুন খেলা। যারা দুর্নীতির দায়ে ধরা পড়েছে তারা এখন গণতন্ত্র রক্ষার নামে নতুন রাজনৈতিক ফ্রন্ট তৈরির চেষ্টা করছে। তাদের লক্ষ্য এই প্রশাসনিক বিপ্লব থামানো। কিন্তু প্রশ্ন উঠেছে, এতদূর এগিয়ে যাওয়া বাংলাদেশ কি আবার পেছনে ফিরবে? বিকেলের সূর্য তখন ঢাকার আকাশে গাঢ় সোনালি। মোগলটুলির রেল লাইনে দাঁড়িয়ে ছোট্ট এক বালক হাতে পতাকা নেড়ে চিৎকার করছে, এই দেশটা এখন লাভ করছে। আব্বা বলছে আমরা নাকি ধনী হব। তার পেছনে দাঁড়িয়ে হুমায়ুন কবির হাসলেন, চোখে জল টলমল করছে, ঠোঁটে উচ্চারিত এক বাক্য, ধনী হওয়ার মানে শুধু টাকা না, আত্মমর্যাদা। দূরে হুইসেল বাজে, ট্রেন ছুটে যায় পূর্ব দিগন্তে। আকাশে সূর্য হেলে পড়ে, বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সুর, যেন এই মাটির প্রতিটি দানায় লেখা আছে একটাই কথা, দুর্নীতি থামলেই দেশ এগোয়। আর একবার শুরু হয়েছে, এবার এই ট্রেন আর থামবে না।